আসসালামু আলাইকুম। দুপুরের শেষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। দেশে ফিরতে বুধবার লন্ডন ছাড়বেন তারেক রহমান। স্মরণকালের বৃহত্তম সংবর্ধনার প্রস্তুতি। সেনা কর্মকর্তা রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। শুক্রবার জাতীয় স্মৃতিসৌধ ও পিতার সমাধিতে যাবেন তারেক রহমান। নিম্ন আয়ের তরুণদের কর্মসংস্থানে $150 মিলিয়ন দিচ্ছে বিশ্বব্যাংক। ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। 5 সদস্যের কমিশন 4 বছর মেয়াদ রেখে দুদকের অধ্যাদেশ জারি। খেজুর আমদানিতে শুল্ক কমল 40%। প্রথম আলো ডেইলি স্টারে হামলা, কুড়াল হাতে উল্লাস করা যুবক সহ গ্রেপ্তার 10। চাকসু নেত্রী সানজিদাকে বিয়ে করছেন ডাকসু জিএস ফরহাদ। ভারতের ত্রিপুরায় নিজের অস্ত্রে গুলিবিদ্ধ হন বিএসএফ সদস্য বিপিন কুমার। 7 দেশের ভারতীয় দূতাবাসের সামনে শিখদের বিক্ষোভ বুধবার। পাকিস্তানের ফিল্ড মার্শাল মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তির স্বীকৃতি দিলেন ট্রাম্প। এবং তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান সহ নিহত 8। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেড় যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার সন্ধ্যায় লন্ডন ছাড়বেন তিনি। সব ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর 12টা নাগাদ পা রাখবেন দেশের মাটিতে। সঙ্গে থাকবেন শ্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পূর্বাচল এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্মরণকালে সবচেয়ে বড় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। বিমানবন্দর থেকে সরাসরি পূর্বাচলে যাবেন তারেক রহমান। সেখানে তাকে স্মরণকালের স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিএনপি নেতারা বলেছেন, তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে যে উদ্দীপনা দেখা যাচ্ছে তাতে উপস্থিতির দিক দিয়ে অতীতের সব আয়োজন ছাড়িয়ে যাবে। নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই গণসংবর্ধনায় অংশ নেবেন। 24 জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় কর্নেল রেদওয়ান সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 1। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী। এই মামলায় প্রসিকিউশনের পক্ষে 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আবেদন করেন প্রসিকিউশন। তবে অব্যাহতি চেয়েছেন গ্রেপ্তার ও পলাতক আসামিদের আইনজীবীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে 25 ডিসেম্বর প্রিয় মাতৃভূমিতে পা রাখবেন। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এই মাহেন্দ্রক্ষণকে ঘিরে সারা দেশে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। দলের কাণ্ডারির প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির সর্বত্রই এখন বইছে আনন্দের জোয়ার। উজ্জীবিত সকল নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ। দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলায় তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে প্রাণ চাঞ্চল্য। দলীয় সূত্রে জানা যায়, দেশের ফেরার পরবর্তী 2 দিনের জন্য তারেক রহমানের বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার সকালে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দেবেন। সেখানে মহান মুক্তিযুদ্ধের অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করবেন। স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি সরাসরি যাবেন চন্দ্রিমা উদ্যানে অবস্থিত তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। ঢাকা বাংলাদেশের নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগ বাড়াতে $150.75 মিলিয়ন অতিরিক্ত অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। গত 18 ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই অর্থায়ন অনুমোদন করা হয়। এই তহবিল মূলত ক্ষুদ্র উদ্যোক্তা, নারী এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী তরুণদের আয় ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট প্রকল্পের আওতায় এই নতুন সহায়তার ফলে আরও প্রায় 1,76,000 তরুণ উপকৃত হবেন, যা আগের 2,33,000 সুবিধাভোগীর সংখ্যার সঙ্গে যুক্ত হবে। এই প্রকল্পের মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, শিক্ষানিবাস কার্যক্রম, উদ্যোক্তা উন্নয়ন এবং ব্যবসা প্রসারে ক্ষুদ্র ঋণ প্রাপ্তির সুবিধা পাবেন।
সম্প্রতি দুর্বৃত্তদের হামলায় শাহাদাত বরণকারী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ২৪ ডিসেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি জানান ২৭ ডিসেম্বর শনিবার তারেক রহমান ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর শেরেবাংলা নগরে অবস্থিত পঙ্গু হাসপাতালে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। এর আগে শুক্রবার বাদ জুম্মা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। ১৭ বছর পর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতি দমন কমিশনকে আরো গতিশীল ও কার্যকর করতে কমিশনের সদস্য সংখ্যা ৩ থেকে বাড়িয়ে ৫ করা এবং কমিশনের মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে ৪ বছর নির্ধারণ করে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। মঙ্গলবার সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। এতে বলা হয়েছে, এই অধ্যাদেশটি দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ ২০২৫ নামে অভিহিত হবে। অধ্যাদেশ অনুযায়ী এখন থেকে দুদক হবে অনধিক ৫ সদস্যের একটি কমিশন। আগে কমিশনের সদস্য সংখ্যা ছিল ৩। একই সঙ্গে কমিশনের মেয়াদ ১ বছর কমিয়ে ৪ বছর নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫ বছর। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সরকার খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ৪০% কমিয়েছে। বুধবার ২৪ ডিসেম্বর এই তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ বিভাগ। রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজার মূল্য স্বাভাবিক রাখার উদ্দেশ্যে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ করে মঙ্গলবার ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। খেজুর আমদানিতে এই কাস্টমস ডিউটি অব্যাহতি আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য পরিমাণে ছাড় দেওয়ার ফলে আসন্ন রমজান মাসে খেজুরের সরবরাহ ও বাজার মূল্য সাধারণ ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড। রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কুড়াল হাতে উল্লাস করা যুবক সহ আরো ১০ জনকে গ্রেপ্তার করেছে। গত ২ দিনে গ্রেপ্তার হওয়া ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার তালিপুর রহমান মঙ্গলবার জানিয়েছে, হামলার সময় কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে উত্তরা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে। মাইনুলের বাড়ি রাজশাহীর বাগমারা। তিনি বর্তমানে উত্তরা এলাকায় বসবাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদের বিয়ে বুধবার রাজধানীর কাটাবন মসজিদে তার আগড সম্পন্ন হবে। জানা গেছে, এস.এম. ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদৌস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নেত্রী। বিভিন্ন সূত্রে জানা গেছে, কনে সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তি জীবনে তিনি তুলনামূলকভাবে প্রচার বিমুখ হলেও ছাত্র রাজনীতিতে তার সক্রিয় ভূমিকার কথা উঠে এসেছে। ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এস.এম. ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। ত্রিপুরার ধর্মনগরে কর্তব্যরত অবস্থায় বর্ডার সিকিউরিটি ফোর্সের এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপুল কুমার। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে ধর্মনগরের মহেশপুর এলাকায়। তিনি বিএসএফ এর ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে ডিউটি করছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত ১২:৩০টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানায়, রাতভর চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি প্যান্ট হাসপাতালে পাঠানো হয়েছে। বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদে ৭টি দেশের ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবে পাঞ্জাবের স্বাধীনতাকামী শিখ সম্প্রদায়ের একাংশ। বুধবার ২৪ ডিসেম্বর ওইসব দেশের স্থানীয় সময় দুপুর ১২টায় ভারতীয় দূতাবাসগুলোর সামনে বিক্ষোভ করবেন তারা। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শিখস ফর জাস্টিসের জেনারেল কাউন্সিলর গুরুপদ ওয়ান্ত সিং পান্নু এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। পান্নু জানান, ঢাকা, পাকিস্তানের ইসলামাবাদ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, যুক্তরাজ্যের লন্ডন, ইতালির মিলান, কানাডার টরন্টো ও ভ্যাঙ্কুভার এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে ভারতীয় দূতাবাসের সামনে এই বিক্ষোভ করবে শিখ জনগোষ্ঠী। এ সময় কনসুলেটগুলো বন্ধ করার দাবি জানাবেন তারা। শিখ নেতা পান্নু বলেন, বুধবার নিজ নিজ স্থানীয় সময় অনুযায়ী দুপুর ১২টায় আমরা ভারতীয় কনসুলেটগুলো বন্ধ করার কর্মসূচি পালন করব, যাতে বাংলাদেশের ছাত্র নেতাদের বিরুদ্ধে ভারতের সরকারের হত্যার পরিকল্পনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা যায়।
পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ ওসিম মুনিরকে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি আবারও দাবি করেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি যুদ্ধ তিনি ঠেকাতে সহায়তা করেছেন। সোমবার ফ্লোরিডায় প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও নৌবাহিনীর সেক্রেটারি জন ফেলানের সঙ্গে এক অনুষ্ঠানে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা পাকিস্তান ও ভারতের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক যুদ্ধ থামিয়েছি। ট্রাম্প বলেন, ফিল্ড মার্শাল মুনির ও পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তাকে এই কৃতিত্ব দিয়েছেন যে তিনি যুদ্ধ থামিয়ে 1 কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। ট্রাম্পের ভাষায়, আপনারা জানেন পাকিস্তান ভারত যুদ্ধে 8টি বিমান ভূপাতিত হয়েছিল। যুদ্ধটি আরো ভয়াবহ আকার নিতে যাচ্ছিল। তিনি আরো দাবি করেন, এ পর্যন্ত মোট 8টি যুদ্ধ থামিয়েছেন। তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার সেনাপ্রধান মোহাম্মদ আলী আহমেদ আল হাদ্দাদ নিহত হয়েছেন। এ ঘটনায় বিমানে থাকা 4 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং 3 জন কেবিন ক্রু নিহত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার রাতে আঙ্কারার এসেনবোকা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেনাপ্রধান বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিক তদন্তে বিমান দুর্ঘটনার নাশকতার কোনো আলামত পাওয়া যায়নি বলে আল জাজিরাকে জানিয়েছেন তুরস্কের কর্মকর্তারা। তাদের ভাষায়, দুর্ঘটনার প্রাথমিক কারণ প্রযুক্তিগত ত্রুটি। এই ঘটনায় আঙ্কারার প্রধান প্রসিকিউটর কার্যালয় আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।